মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে বিচারের রেকর্ড। সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টে বসবে বিশেষ বেঞ্চ। 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি, নির্ভর করে। কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না, এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও, বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব কর্মমুখী শিক্ষা। পঞ্চগড়ে 3 দিন ধরে শূন্য রেখায় আটকা 10 নারী শিশু। ফের পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। হামে মৃত্যুহার 14 দিনে অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ। এবার ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না, সম্মিলিত প্রচেষ্টায় জোর মন্ত্রীর। অরক্ষিত ক্রসিংয়ে পার হচ্ছিল ট্রাক। চট্টগ্রামের ট্রেনের ধাক্কায় গেল দুমড়ে মুচড়ে। ঝিনাইদহে লাইনচ্যুত মালবাহী ট্রেন। খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। এবং ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা। পানামার পর মিশরকে 2-1 গোলে হতাশ করে বিশ্বকাপের প্রস্তুতি ব্রাজিলের। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়ে মাত্র 5 কর্মদিবসে শিশু ধর্ষণের বিচারের দৃষ্টান্ত গড়ল দেশের বিচার বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার ও রাষ্ট্রপক্ষ। সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা দাগ কেটেছে পুরো সমাজের হৃদয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় এমন মন্তব্য করেন ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে দেয়া আসামি সোহেলের জবানবন্দি, সাক্ষীদের বয়ান ও সব প্রমাণের ভিত্তিতে সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। মৃত্যুদণ্ডের রায় শুনেও স্বাভাবিক ছিলেন সোহেল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই আসামিদের সংশোধনের আর সুযোগ নেই। তারা মুক্ত থাকলে নিরাপদে থাকবে না সমাজের কোনো শিশু। রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের মানে দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে। এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রামিসাকে ধর্ষণের সময় সেই ফ্ল্যাটেই ছিলেন স্বপ্না। আদালত বলেন, স্বপ্না চাইলেই রক্ষা পেত শিশু রামিসা। তাই সমান অপরাধে স্বপ্নাকে অপরাধী সাব্যস্ত করেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে
মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের প্রতিক্রিয়ায় সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, অপরাধের বিচার হয়েছে, এতে সতর্ক হবে অন্যরাও। চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপাসাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপাসাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। ফাঁসির রায়ের পাশাপাশি সোহেলকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রামিসার মৃত্যুর পর বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজ মিলল আদালতে। এই রায় শুধু রামিসার নয়, বরং প্রতিটি নারী ও শিশুর যারা আতঙ্কে থাকেন সোহেলের মতো হায়নাদের কারণে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সব আইনি প্রক্রিয়া শেষে 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। মাত্র 19 দিনের মাথায় নৃশংস ও চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। যদিও আলোচিত অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও আছিয়া, রাজন, রাকিব সহ দেশের স্পর্শকাতর ও আলোচিত হত্যা ও সহিংসতার অনেক মামলা উচ্চ আদালতে আটকে আছে বছরের পর বছর ধরে। রামিসার মামলার শেষ পরিণতিও কি তাই হবে, এমন প্রশ্নই এখন সবার। এটা নিয়ে করছি। যদিও রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচারিক আদালতের নথি পাওয়ার পর উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে, আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটির শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। দ্রুততম সময়ের মামলার এই বিচারটিও প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, আমরা যদি তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি, পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দাখিল করায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকার জন্য পুরস্কৃত করার কথাও জানান তিনি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলা শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে এক মামলার শুনানি চলাকালে একথা বলেন প্রধান বিচারপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামতানি প্রত্যয়। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ঘটনায় গোটা দেশ হতবিহ্বল হয়ে পড়েছিল। সেই নারকীয় রামিসা হত্যাকাণ্ডের রায় আজ ঘোষণা করলেন আদালত। সেখানে রামিসার যে মূল অভিযুক্ত সোহেল রানা এবং তার সঙ্গে সহযোগী তার স্ত্রী স্বপ্না, তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং একই সঙ্গে অর্থদণ্ডও করেছেন। এবং সে রায়ের পরপরই কিন্তু পুরো আদালত চত্বর উল্লাসে ফেটে পড়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম, তিনি এজলাসের ভিতরে রয়েছিলেন। সহকর্মী আসিফ মাহমুদ সিয়ামের কাছে জানতে চাইব যে এই যে রায়ের ঘোষণাটি, সে সময়ে এজলাসে আসলে বিজ্ঞ বিচারকের কি অবজারভেশন ছিল বা আদালত আসলে কি করে এই রায়টিকে মূল্যায়ন করলেন? সামদানি, এই রায়টি যখন ঘোষণা করা হয় তার শুরুতেই বিচারক তার কিছু পর্যবেক্ষণ দেন। তিনি শুরুতেই যে মন্তব্যটি করেন যে এই যে একটি ধর্ষণ, এই ধর্ষণের কারণে শুধুমাত্র রামিসার পরিবার নয়, এই ধর্ষণের কারণে ক্ষতগ্রস্ত আঘাত পেয়েছে সমগ্র সমাজ।
এই মন্তব্যটি দিয়ে বিচারক তার রায় পড়ে শোনানো শুরু করেন এবং এই সময়ে তিনি যে রায় দিচ্ছেন সেই রায়টি কেন দিচ্ছেন সেটির জন্য সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগের বেশ কিছু রায়ের পর্যবেক্ষণও তিনি এই সময়ে পড়ে শোনান। সেই পর্যবেক্ষণগুলোর মাধ্যমে বিচারক তখন বলেন যে এই আসামিরা যে নৃশংস অপরাধটি করেছে, এই নৃশংস অপরাধের যেই সাজা, সেই সাজাটি হতে হবে তাদের অপরাধেরই সমান, যেন তাদের অপরাধটিকেই এই সাজার মাধ্যমে বিচার করা যায়। এবং তখন যেহেতু আসামিরা এ সময়ে এর আগে তাদের যে আত্মপক্ষ সমর্থন ছিল সেই সমর্থনের সময় তারা আদালতের কাছে ক্ষমা চেয়েছিলেন, সেই বিষয়গুলো তুলে ধরে আদালত তখন বলেন যে তাদের যে অপরাধটি সেই অপরাধটি কোনোভাবেই ক্ষমা করা সম্ভব নয়, তাদেরকে ক্ষমা করে কোনোভাবেই সংশোধনের যে সুযোগ দেওয়া হবে সেই সুযোগও তাদের নেই। এমনকি তাদের যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তারা যদি মুক্তি পায় একটা সময় গিয়ে, তাহলে তাদের কাছে এই সমাজে যে শিশুরা আছে, যে নারীরা আছে, তারা কখনোই নিরাপত্তা বোধ করবে না। এইরকম একটি মন্তব্য আদালত এই রায়ের সময় বলেন। এবং এই সময় আদালত এও বলেন যে যেই নৃশংসতা সোহেল রানা এবং আসামি স্বপ্না রামিসার প্রতি দেখিয়েছে, সেই নৃশংসতার জন্য তাদেরকে যতটা দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেয়া সম্ভব ততটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত বলে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর্যবেক্ষণ এ সময় আদালতে তিনি তুলে ধরেন। এবং একই সাথে আদালত এও তুলে ধরেন যে এই আসামি সোহেল রানা যে রামিসার সাথে যেই ঘটনাটি ঘটিয়েছে, তিনি যদি কোনোভাবে এখানে অনুশোচনা বোধ তার মধ্যে থাকতো, তাহলে তিনি আদালতে ক্ষমা চাইতেন এবং তিনি এই বিষয়গুলোকে খণ্ডানোর চেষ্টা করতেন। কিন্তু আদালতে যেই প্রমাণগুলো এসেছে সেই কোনো প্রমাণেই তিনি তার অভিযোগকে খণ্ডানোর তিনি চেষ্টা করেননি, বরং তিনি দোষ স্বীকার করে তিনি সেটা বারবার বলে যাচ্ছিলেন। সামদানি, আমরা শুনছিলাম সহকর্মী আসিফ মাহমুদ সিয়ামের কাছ থেকে। তো এই ছিল আমাদের কাছে আদালত প্রাঙ্গণ থেকে রামিসা হত্যার রায় নিয়ে সবশেষ। আদালত থেকে যুক্ত ছিলাম আমরা, যুক্ত হয়েছিলাম আমাদের দুই সহকর্মী সামদানি প্রত্যয় এবং আসিফ মাহমুদ সিয়াম। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যুব সমাজকে পেশা জীবনে দক্ষ করে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়, যার লক্ষ্য 2 বছরের মধ্যে মুখস্থ বিদ্যার পরিবর্তে পেশাগত দক্ষতা অর্জনে কারিকুলামে পরিবর্তন। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসন মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনই নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে
জ্ঞানে বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে সরকারকে উৎখাতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে যাচাই বাছাই শেষে ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তার মন্ত্রণালয়ে মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপির সরকার। তারা আরেকদিকে যারা এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ, এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য, যাতে করে এই সরকার দেশটাকে গড়ে তুলতে না পারে। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। বিগত 17 বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আমার জানা মতে ৬,০০০-এর অধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ 3 বছর, মাত্র 3 বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো? সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে, সেটি পূরণ হয়নি। তখন কি হলো? আমরা ৭৫-এর ৭ই নভেম্বরে দেখলাম সিপাহী জনতার বিদ্রোহ। আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধারা আগের মতোই কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, আর বেলা 3টায় অধিবেশন শুরু হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশন কতদিন চলবে তা আজ অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। বাজেট আসে, বাজেট যায়। উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনের অবহেলা আর বঞ্চনা। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস।
ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আর আসলে আমাদেরকে নিয়ে করা হয় না, আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত, সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে, সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ব্যাংকিং খাতের সংস্কারে অবশ্যই কমিশন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। ইআরএফ আয়োজিত সভায় মন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। ভুল পরিসংখ্যান দেখিয়ে বিগত দিনে অর্থনীতির তথ্যপাত্য নয়-ছয় করা হয়েছে। এ সময় অর্থনীতির বিকাশের স্বার্থে জবাবদিহিমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন মন্ত্রী। বক্তারা বলেন, ব্যাংক খাতের সুশাসনের সঙ্গে দেশের সম্পূর্ণ অর্থনীতি জড়িত, তাই ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা জরুরি। এটার আস্থা কিন্তু মানে সঠিকভাবে প্রতিবিম্ব এবং প্রতিফলিত করার অনেক আগেই একটা সার্কুলার করা হয়েছিল গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্সের উপরে। সেখানে কার কি রোল থাকবে, ব্যাংক বোর্ডের কি রোল থাকবে, ব্যাংক ম্যানেজমেন্টের কি রোল থাকবে, এখানে ওয়েল ডিফাইন্ড করা আছে। সেগুলোর সঠিক ব্যবহার বা পরিপালন নিশ্চিত না হওয়ার কারণেই আসলে এই সুশাসন এনশিওর হয়নি। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। আমি যদি দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনের কথা বলতে পারি, আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মতো এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো, আমি সেটাকে কেন সংস্কার করবো না? দুপুরের সময় আরও থাকছেন। ডিবি পরিচয়ে ব্যবসায়ীর পথ রোধ করে ডাকাত দল ছিনিয়ে নেয় 57 ভরি স্বর্ণ ও 1.5 লাখ টাকা। রাজধানীর ওয়ারির ঘটনায় গ্রেফতার নয়, লুট করা মালামালের একাংশ উদ্ধার। 3 দিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশু সহ 10 জন। আজ আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। এদিকে মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। সীমান্তে থামছে না ভারতের পুশিন চেষ্টা, কঠোর অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিন চেষ্টার 2 দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 10 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশিন চেষ্টা বিজিবির বাধায় পণ্ড হয়। মানবেতর দিন পার করছেন তারা। পতাকা বৈঠকের পরও তাদের ফিরিয়ে নেওয়া হয়নি বলে জানায় বিজিবি। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো 6 জন কোনোভাবেই অতিক্রম করতে পারেনি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না, দিয়েও নি। বিজিবিতে সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে।
সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি ৩৩১৭ ব্যাটালিয়ন। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজিবিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, সহায়তা করছেন স্থানীয়রাও। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রথমে জানিয়ে রাখি যে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের ঘটনায় কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই সীমান্ত দিয়ে গত শুক্রবার 10 জনকে পুশিন করা হয়েছিল, পুশিনের চেষ্টা করা হয়েছিল। সে ঘটনাকে ঘিরে আমরা দেখেছি এখানে কয়েক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এখানে কিন্তু আমরা দেখেছি যে সেক্টর কমান্ডার পর্যায়ে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কিন্তু বারবারই জানানো হয়েছে যে যাদের পুশিন করার চেষ্টা করা হয়েছে তাদের যেন ভারতে ফেরত নেওয়া হয়, এরকম একটি বিষয় আমাদের বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিজিবির অবস্থানের মাঝে আমরা আজকে দুপুর নাগাদ দেখেছি যে বিএসএফ দুপুর 12টার পরে কিন্তু হঠাৎ করে এসে যে সকল নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদের হুট জিরো লাইন থেকে তুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক সে সময় কিন্তু আমরা দেখেছি এখানে একটা উত্তপ্ত পরিবেশ। বিজিবি তাৎক্ষণিক দায়িত্বরত বিজিবি কর্মকর্তা বা যারা দায়িত্বরত সদস্য রয়েছে তারা কিন্তু বাধা প্রদান করেন এবং এখানে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ দেখেছি। এরপর কিন্তু আমরা দেখেছি বিজিবিদের বাধার কারণে কিন্তু তারা বিএসএফরা কিন্তু এখান থেকে পিছু হাঁটে। এখন এই মুহূর্তে আমরা দেখছি যে ভারতের অভ্যন্তরে যারা বিএসএফ সদস্য রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অপর পাশে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্য যারা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে, একে অপরের উপর চোখে চোখ রেখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটা থমথমে পরিবেশ আমরা লক্ষ্য করছি। একই সাথে মাঝখানে দেখছি যে ভারতের জিরো লাইনে কিন্তু 3 জন শিশু, 2 জন নারী এবং 5 জন পুরুষ যাদের পুশিন করার চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু অবস্থান করছে। সব মিলিয়ে যে এই সীমান্ত এলাকাটাতে আমরা লক্ষ্য করছি যে একটা থমথমে যেমন পরিবেশ বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তাহলে কিন্তু ভারতীয় যে আইন রয়েছে বা বৈধভাবে পাঠানোর যে প্রক্রিয়া তারা যেন সেটা গ্রহণ করে, এমনও কিন্তু দাবি তোলা হয়েছে। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে বা সিদ্ধান্ত জানাতে পারেনি বিএসএফ। এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে পুশিনের ঘটনার সর্বশেষ খবর। সহকর্মী সোহাগ হায়দার যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে। কমতে শুরু করেছে হামের মৃত্যুর সংখ্যা। সবশেষ 14 দিনে অর্ধেক নামলেও কমছে না সংক্রমণ। চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হওয়ার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বয়স অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ তাদের। প্রয়োজনে 5 বছরের বড়দেরও বেসরকারিভাবে টিকা নেয়ার তাগিদ শিশু রোগ বিশেষজ্ঞের। দেশে কমতে শুরু করেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 14 দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায় মে মাসের শেষ সপ্তাহের তুলনায় জুনের প্রথম সপ্তাহে মৃত্যু কমেছে অর্ধেক। তবে এখনও উল্লেখযোগ্য হারে কমেনি আক্রান্তের সংখ্যা, বরং হাম ও উপসর্গে রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। হাম পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলছে টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি 100% বেশি শিশু টিকার আওতায় এসেছে। তাহলে এখন প্রশ্ন, টিকা দেওয়ার 2 মাস হতে চললেও কেন কমছে না সংক্রমণ? টিকা কি পেয়েছে সব শিশু? হামের টিকাটা কি দিয়েছেন কিনা? না, দেওয়া হয়নি। আমরা জানি যে 9 মাস থেকে বাচ্চাদের হামের টিকা দেয়, ওর এখন বয়স 7.5 মাস, এই জন্য দেওয়া হয়নি। এবার যে 6 মাস থেকে দেয়া হয়েছে টিকা, এটা জানতেন না? না, জানতাম না। আমি জানতাম না, আমি বাসায় ছিলাম না। আমাদের ওইখানে যেদিন দিয়েছে সেদিন বাসায় ছিলাম না। টিকা নেওয়ার পরও সরকার এরকমভাবে পরিচালনা করলো যে টিকা নিতে বাধ্য করলো, উৎসাহিত করলো, তারপরেও তো হাম। চিকিৎসক বলছেন টিকার প্রথম ডোজ 70% কম কার্যকর। তাই টিকা নেয়ার পর কেউ কেউ আক্রান্ত হতে পারে। সুরক্ষা নিশ্চিতে বয়স অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। ফার্স্ট অ্যান্টিবডি আসলে 100% প্রোটেক্টিভ না। একটা টিকা দিলে 60-70% প্রোটেকশন হয়, আর 2টা সেকেন্ড ডোজ দিলে মোটামুটি 95% 100% প্রোটেকশন। যদি দেখা যায় তার বয়স 7 মাস, 9 মাসে তার টিকা আসতেছে, তাহলে আমরা তাদেরকে আর বলবো না। যদি দেখা যাচ্ছে যে যাদের বয়স 6 মাস, তাদের 9 মাসে একটা বয়স, তাদেরকে বলবো না। কিন্তু যদি দেখা যায় যে 9 মাস আর 15 মাসে একটা গ্যাপ, 9 মাসের টিকা পেয়েছে, আবার যদি
দেখা যায় 10 মাস 1 মাস হয়ে গেছে, তাহলে আমরা দিতে বলবো। 5 বছরের বড় শিশুদেরও বেসরকারিভাবে হামের টিকা নেয়ার পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। তারা দিবে, অবশ্যই দিবে, তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা অবশ্যই বলবো। মিজেলস আক্রান্ত হওয়ার পরে আমরা যেটা জানি সেটা হলো তার ন্যাচারাল ইমিউনিটি হয়ে গেল, তার মিজেলসের টিকা আর দরকার নেই। টিকা যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, এটা কিন্তু ক্ষতি না, আরও ভালো, আরও নিজের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অন্য জটিলতায় আক্রান্ত হওয়ার কারণেও সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, প্লাজমার লিকেজ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে চিকিৎসকদের। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিরোধে নড়েচড়ে বসেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। সচেতনতার সঙ্গে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তারা। রোববার সকালে বাংলাদেশ মেডিকেলে ডেঙ্গু বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংক্রমণ ও চিকিৎসা পদ্ধতি শুনে তাগিদ দেন প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার। প্রতিরোধ তো করার জন্য চিন্তা করতেছি, বাট কিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব। প্লাজমার লিকেজ ঠেকানোর মোমেন্টাম বোঝার জন্য ডাক্তারদেরকে তীক্ষ্ণ দৃষ্টি তার পেশেন্টের প্রতি থাকতে হবে। তারপর ডাক্তারই বা আমাদের কতজন, পেশেন্ট যদি বেশি হয়ে যায় আমি বুঝি না হাউ ইট উড বি ম্যানেজেবল। সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলে স্থলে ছাদে সমান নজর রাখতে হবে সবাইকে। যদি সবাই চেষ্টা না করে, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। দেশটাকে বাঁচাতে হলে কিন্তু সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে এবার, যা মনে হচ্ছে আমার। জলে স্থলে ছাদে 3 জায়গায় কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। কাদার মধ্যে মানুষ পাড়া দিলে গর্ত, ওইটা তো পানি জমে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ ও গ্রীষ্মের ছুটির পর প্রাণ চাঞ্চল্যে ফিরেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। টানা 16 দিনের ছুটি শেষে সরকারি বেসরকারি বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ক্লাস। হাম সংক্রমণ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান কার্যক্রম চলছে বলে জানিয়েছেন শিক্ষকরা। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত 21 মে ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক সহ টানা 16 দিনের ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও ফিরেছেন শ্রেণীকক্ষে। দীর্ঘ বিরতির পর বন্ধুদের সঙ্গে দেখা আর ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। ছুটি কাটিয়েছি, অনেক মজা করেছি, এখন ঈদের পরে স্কুলে এসেছি। একটা লম্বা ছুটির পর স্কুলে এসে এখন আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, সুতরাং এসে বেশ ভালোই লাগছে। ক্লাস শুরু হলেও হামের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা বলছেন, প্রয়োজনীয় সতর্কতা মেনেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন তারা। স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনটেন করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের লাইফ ভালো কাটাক, এটাই আমরা চাই। আমি আমার বাচ্চাকে সচেতন হলাম বা সবকিছু মেনে স্বাস্থ্যবিধি মেনে চললাম, কিন্তু আরেকজনকেও সচেতন হতে হবে। সবাই সচেতন হলে আমার মনে হয় এটাকে এড়ানো সম্ভব। শিক্ষকরা বলছেন, ঈদের আগে অধিকাংশ শ্রেণীর সিলেবাস সম্পন্ন হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুসরণ করে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান শিক্ষকরা। যেহেতু ছুটির ক্যালেন্ডারটা আমরা আগেই পেয়েছি, জানুয়ারির 1 তারিখ থেকেই মূলত আমরা একটা প্ল্যান করে গিয়েছি যে এই ছুটি থাকা সত্ত্বেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করতে পারি। সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে হামের ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে কি করতে হবে, লক্ষণ, এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে শিক্ষার্থীদেরকে এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আমরা সেখানে ফরওয়ার্ড করেছি। ছুটি শেষে 14 জুন শুরু হবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধন কার্যক্রম নিয়ে গণশুনানি করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি কর্পোরেশন পরিচালিত হবে। আর নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নাগরিকদের নিয়ম মেনে চলার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধক কার্যক্রম আরও কার্যকর করতে রাজধানীর ধানমন্ডি গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও সেবার মান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে সিকিউরিটি, এখানে যাতে চিন্তাই না হয় লেকের ভিতরে। আমার বাড়িতে আমি গাড়ি ঢুকাতে পারছি না। আমরা যে একটার পর একটা স্ট্র্যাটেজি নিচ্ছি, সো আমাদের সাস্টেইনেবিলিটিটা কোথায়? সো আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা গভর্নমেন্টই চিন্তা করবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি কর্পোরেশন পরিচালিত হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একটা প্রোগ্রাম নিয়েছি এই লেক সহ ধানমন্ডির আশেপাশে টোটাল এলাকাটাকে আমরা সৌন্দর্য বর্ধন করতে চাই। একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে যেভাবে সুন্দর রাখা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ধানমন্ডি লেকের পরিবেশ ও নান্দনিকতা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান ডিএসসিসির প্রশাসক। তিনি বলেন, লেককে কোনোভাবেই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। ঢাকার বাইরে থেকে আসলেন, কালকে একটা ভ্যান নিয়ে নেমে যাবেন, একটা হকারি করবেন, একটা রিক্সা নিয়ে নেমে গেলেন, রিক্সা চালাবেন, নো, এটা হতে পারে না। সবকিছু সিস্টেমের মধ্যে আসতে হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ধানমন্ডি লেকের সৌন্দর্য বৃদ্ধিতে 350 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা একটা বড় প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছি। আমার বিশ্বাস এই এলাকার জলাবদ্ধতা 350 কোটি টাকার প্রকল্প। নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নাগরিকদের নিয়ম মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। স্বেচ্ছাধীন থাকতে একটা সভ্য। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষার ফি কমানো, স্বাস্থ্য সুরক্ষা আইন সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা মেডিকেল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি কমানো, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম 30,000 টাকা এবং ট্রেনি চিকিৎসকদের নবম গ্রেডের সমপর্যায়ের নির্ধারণ করার দাবি জানান। স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দুপুরের সময় আরও থাকছে, ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থায় মার্কিন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, তেহরানের সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে শঙ্কা। অরক্ষিত ক্রসিংয়ে পার হচ্ছিল ট্রাক, চট্টগ্রামের মিরসরায় ট্রেনের ধাক্কায় গেল দুমড়ে মুচড়ে। এতে ঢাকা চট্টগ্রাম এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঝিনাইদহে লাইনচ্যুত হয়েছে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার, বন্ধ রয়েছে খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। রেল লাইনের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে বালু ভর্তি ট্রাক, চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এই দশা। রোববার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের রেল ক্রসিং পার হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে যায়। এই সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের এক পাশে ট্রেন চলাচল। বৈধ কোনো গেটম্যান বা বৈধ কোনো ঘেটও না, তো এখানে আমাদের সতর্কীকরণ বোর্ড আছে, যেটা না দেখি এই ট্রাক ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এর আগে ভোরে খুলনা থেকে পার্বতীপুরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফারদারপুর রেল স্টেশন এলাকায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। খুব বেশি সময় মনে হয় লাগবে না, একটা বিটিও উঠছে আর কি লাইনে, আর 2টা বিটিও আছে, এটা ওঠার পরে লাইনটা ঠিক করলে গাড়ি চলাচল স্বাভাবিক হবে। এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় চুয়াডাঙ্গা সহ আশপাশের স্টেশনে ঘন্টার পর ঘন্টা ট্রেনের অপেক্ষায় যাত্রীরা তপ্ত রোদে পড়েন চরম দুর্ভোগে। 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে আছি এখানে আলমডাঙ্গা স্টেশনে। আমরা কখন যাব কি হবে কোনো ক্লিয়ারই পাচ্ছি না। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়ায় গোয়াতলা এলাকায় বালু বোঝাই ট্রাক সহ ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ে। এতে তারাকান্দা ধোবাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন 2 উপজেলার হাজারো মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
ঈদের আনন্দ ও বিষাদে রূপ নিয়েছে শত শত পরিবারের। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী এবারের ঈদযাত্রায় সড়কে ঝরেছে 402 জনের প্রাণ। বিগত বছরের তুলনায় বেড়েছে মৃত্যু ও আহতের সংখ্যাও। বিশেষ করে মোটরসাইকেল, ট্রাক এবং ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল মৃত্যুর মিছিলকে আরও দীর্ঘ করেছে। সংস্থাটির দাবি, পরিবহন মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী চলায় সড়কে শৃঙ্খলা ফিরছে না। বাড়ির আঙিনায় থাকার কথা ছিল খুশির জোয়ার, কিন্তু ফিরেছে প্রিয়জনের নিথর দেহ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ হারান 15 জন। ঈদ এলেই যেন মরণ ফাঁদে পরিণত হয় সড়ক পথের যাত্রা। ঈদের ছুটি শুরু থেকে কর্মস্থলে ফেরা পর্যন্ত 15 দিনে সারা দেশে 394টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 402 জন, আহত হয়েছেন 1294 জন। সড়কের পাশাপাশি রেল ও নৌপথ মিলিয়ে 442টি দুর্ঘটনায় প্রাণ গেছে 438 জনের। রোববার এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি এবারের ঈদ সময়ের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে। সংস্থাটির পর্যবেক্ষণে বরাবরের মতোই এবারও প্রাণঘাতী হিসেবে শীর্ষে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার 38.83% ছিল মোটরসাইকেল কেন্দ্রিক। তবে নতুন আতঙ্ক হিসেবে যোগ হয়েছে ব্যাটারি চালিত রিকশা, যা দুর্ঘটনার 12.34% জন্য দায়ী। এবারের ঈদে 153টি মোটরসাইকেল দুর্ঘটনায় 159 জন নিহত হয়েছে। 12.34% ব্যাটারি চালিত রিক্সা, 7.81% কার মাইক্রো, 6.56% নসিমন করিমন। সংস্থাটির দাবি, গত বছরের তুলনায় দুর্ঘটনায় বেড়েছে প্রায় 4%, প্রাণহানি বেড়েছে 3% বেশি, আহতের সংখ্যা বেড়েছে 10%। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ, এবারও ঈদযাত্রা নিরাপদ করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলো। মালিক সমিতিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে, মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে চালানো হচ্ছে বাস মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী। এখানে মন্ত্রিত্ব চালাতে ব্যর্থ। সড়কের এই মৃত্যুর মিছিল থামাতে কেবল আশ্বাস নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন। জনগণের জীবনের চেয়ে পরিবহন মালিকদের স্বার্থ বড় হয়ে দাঁড়ালে আগামীর ঈদযাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, এমন সংখ্যা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে পথ রোধ করে ডাকাত দল, ছিনিয়ে নেয় 57 ভরি স্বর্ণ ও 1.5 লাখ টাকা। রাজধানীর ওয়ারির সেই ঘটনায় 9 ডাকাতকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করা 17 ভরি স্বর্ণ ও টাকা। 27 মে রাত 10টা ওয়ারির রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে ডিবি পরিচয়ে একদল ডাকাত পথ রোধ করে। মামলার হুমকি দিয়ে 57 ভরি স্বর্ণ ও 1,47,000 টাকা ছিনিয়ে নেয় তারা। ওয়ারি থানায় মামলার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাইয়ে জড়িত আন্তজেলা ডাকাত চক্র। ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করা হয় 6 জনকে। তাদের তথ্যে কেরানীগঞ্জ থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত 17 ভরি স্বর্ণ ও টাকা। এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 57 ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং 1,47,000 টাকা, তার পরিবর্তে আমরা 17 ভরি স্বর্ণ, গলিত স্বর্ণ, এটি গলিত স্বর্ণ এবং 6,80,000 টাকা উদ্ধার করতে সক্ষম। ওয়ারিতে যে স্বর্ণ মার্কেট, এখানেরই তাদের তথ্যদাতা থাকে আর কি, লুকায়িত অবস্থায়, এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল রয়েছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে, একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি মামলা রয়েছে, যেমন আমরা পেয়েছিলাম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান।
এমন ক্ষতি থেকে রক্ষায় আগাম উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধান কৃষকের ঘরে উঠবে বর্ষা মৌসুমের 2 মাস আগে। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 9 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 2,36,811 জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ 518 কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় 49,070 হেক্টর জমির বোরো ধান। আমি 1-2 কাজ জমি কাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। ওখানে এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাচ্ছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি ডুবরা পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি ঢল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওর পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান 118 আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি 1 সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। 2017 সালের বন্যায় হাওরে ক্ষতি হয় প্রায় 5,300 কোটি টাকার ধান। 2022 সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা, আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় 1,047 কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালী ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। এতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক দেশগুলো। এর মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে লড়ছেন 16 পরিচালক প্রার্থী। বিসিবি কার্যালয়ে সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। 76 কাউন্সিলর নির্বাচন করবেন 12 পরিচালক। তাছাড়া জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে 2 বিভাগে হচ্ছে ভোটের লড়াই। বরিশাল ও খুলনা থেকে 1 জন করে পরিচালক নির্বাচিত হবেন। বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সন্ধ্যা 6টা নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের ফলাফলের পর পরিচালকদের ভোটে নির্বাচন করা হবে বিসিবির নতুন প্রেসিডেন্ট। ফিফা প্রীতি ম্যাচের খবর, জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রে ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ। মেসির খেলা মাঠে বসে দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয়েছে সমর্থকদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে মেসি উন্মাদনা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জয়ের নায়ককে এক ঝলক দেখতে তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিতে। তবে সবশেষ ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে পেশির চোট পাওয়ায় মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে সাইড বেঞ্চে রেখেই হন্ডুরাস ম্যাচে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তে। 11 মিনিট
মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, তবে মার্তিনেজের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক মেইন হিভার। 33 মিনিটে জিওভানি লো সেলসো হতাশ করেন দলকে, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে এরপর তাগলিয়াফিকোকে ফাউল করে বসেন ক্রিস্টোফার মেলান্দেস। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেটা কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে এটা তার 37তম গোল। ম্যাচে 72% বল দখলে ছিল আর্জেন্টিনার, সে তুলনায় বেশ পিছিয়ে ছিল হন্ডুরাস, তবে তাদের গোলরক্ষক মেইন হিভার একাই লড়াই করেছেন বুক চিতিয়ে। 43 মিনিটে লো সেলসোর পর তার দৃঢ়তার কাছে হেরে যান জুলিয়ানো সিমিওনেও। যোগ করার সময় আলো ছড়িয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ, তবে তার বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পর সমর্থকদের হতাশ করেনি আর্জেন্টিনা, একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে হন্ডুরাসকে। 54 মিনিটের দ্বিতীয় গোলে অবদান রাখেন লাউতারো মার্তিনেজ। তার ব্যাকহিল পাসে গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। আকাশি সাদা জার্সিতে এটা তার দ্বিতীয় গোল। 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর একাধিক পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তবে সমর্থকদের প্রত্যাশা মেটেনি। লিওনেল মেসি বা এমি মার্তিনেজের পায়ের জাদু দেখা হয়নি তাদের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ইউরোপের কোনো দলের বিপক্ষে না খেলার সমালোচনা দূর করতে আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে নামবে আলবিসেলেস্তে। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। পানামার পর বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেরও জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। মিশরকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। দাপুটে জয়ের পর আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। কাতার বিশ্বকাপ এখনো দুঃসহ স্মৃতি হয়ে আছে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। 2002 সালে সবশেষ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা। 24 বছরের অপেক্ষার অবসানে এবার মরিয়া ব্রাজিল। অ্যানচেলোত্তির হাত ধরে সে স্বপ্ন পূরণ করতে চায় নেইমাররা। বিশ্বকাপের আগে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলে বিধ্বস্ত করে সমর্থকদের সে আভাস দিয়ে রাখে ব্রাজিল। টেক্সাসের ক্লিভল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের কাছে বড় জয়ের প্রত্যাশা ছিল সমর্থকদের, তবে প্রতিপক্ষ মিশর এদিন সমানতালে লড়াই করে চাপে রাখে সেলেসাওদের। ম্যাচের 7 মিনিটে মিশরের রক্ষণভাগের ভুলে লিড নেয় ব্রাজিল। ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাসিন বল বিপদমুক্ত করতে পারেননি, সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রুনো গিমারেস। 4 মিনিট পর বড় ভুল করে বসেন কদিন আগেই পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া মার্কিনিওস। তার ভুলে অ্যালিসনকে বোকা বানান মোস্তফা জিকো। সমতায় ফেরে মিশর। 38 মিনিটে চিয়াগোর শট রুখে দিয়ে ব্রাজিলকে লিড নিতে দেননি মিশর গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে ফুটবলারদের পারফরমেন্স পরীক্ষা করতে একাধিক পরিবর্তন করেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের বদলি নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এনরিক। 52 মিনিটে রাফিনিয়ার পাসে চমৎকার গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলের হয়ে এটা তার 4র্থ গোল। দ্বিতীয়ার্ধে মিশর কোচও সুযোগ দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহকে, তবে বলার মতো কোনো আক্রমণ রচনা করতে পারেননি তিনি। বাকি সময় আর চেষ্টা করেও গোল করতে পারেনি দু দলের কেউ। 2-1 গোলের জয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করে ব্রাজিল। বড় জয় না পেলেও স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে সমর্থকরা। বিশ্বকাপে এবার হাইতি, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে সি গ্রুপে খেলবে অ্যানচেলোত্তির দল। আগামী রোববার ভোরে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। প্রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। ইতিহাসের দ্রুততম বিচারে সন্তুষ্ট পরিবার। 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও, বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। এবং পঞ্চগড়ে 3 দিন ধরে শূন্যরেখায় আটকা 10 নারী শিশু। ফের পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।